যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশুর অপুষ্টি, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল আলিম, সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অধিদপ্তর ও পিএইচডি গবেষক, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডাক্তার আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, শিশুর অপুষ্টি বা শিশুর পুষ্টিহীনতা নিয়ে। তো শিশু আসলে আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ যদি বলি, আমাদের এই শিশুগুলোই, এবং তাদের শারীরিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আসলে দেশের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হবে তা তো আমরা বলতেই পারি। এবার একটু আমি শুরু করতে চাই প্রথমেই যে অপুষ্টি আসলে কি, এই সংজ্ঞা দিয়ে একটু শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে অপুষ্টি কি, একটি শিশু যখন জন্মগ্রহণ করার পরে সে স্বাভাবিকভাবে বাড়বে। এখন বাড়ার ক্ষেত্রে কয়েকটা প্যারামিটার আছে, সে বাড়তে পারে লম্বায় অথবা তার ওজন ঠিক থাকতে হবে। তো যদি কোনো শিশু তার সঠিক কাঙ্ক্ষিত মাত্রায় তার ওজন গেইন না করে, অর্থাৎ যে বয়সে যতটা ওজন হওয়ার কথা অথবা যে উচ্চতায় যতটা ওজন হওয়ার কথা সেটি যদি না হয়, অথবা যে বয়সে উচ্চতা যতটা হওয়ার কথা সেটি যদি না হয়, সেটি তখন আসলে আমরা তখন বলবো যে শিশুটি অপুষ্টিতে আক্রান্ত। আবার একই সাথে অতিপুষ্টি একটি অপুষ্টি, কিন্তু অর্থাৎ বাচ্চাটা মুটিয়ে যাচ্ছে, সেটি একটা অপুষ্টি। আচ্ছা, আপনি যেটা বললেন যে অতি পুষ্টিও কিন্তু একটা অপুষ্টি, এখান থেকে একটা প্রশ্ন আসে যে আমরা অনেক সময় কিন্তু বলি যে বাচ্চা হচ্ছে যদি মোটা হয় তাহলে আসলে বাচ্চা হচ্ছে পুষ্টি আছে বাচ্চার শরীরে, অথবা বাচ্চা যদি মোটা না হয়ে থাকে তাহলে অপুষ্ট বাচ্চা। বিষয়টিকে আসলে তাই যে মোটা বাচ্চা একটা সুস্থ বাচ্চা, এমনটাই কি না? মোটা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যেতে হবে, সেটি আমরা মোটা তখন বলবো না। এটা মেজারমেন্ট আছে, অর্থাৎ আমরা একটি বয়স অনুপাতে শিশুটি কতটা ওজন গেইন করেছে অথবা উচ্চতা অনুসারে কতটা গেইন করলো সেটা আমরা আগে দেখব। দেখার পরে একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারে আমরা যদি ফেলে দেখি যে না, সে অতিরিক্ত ওজন গেইন করেছে, তাহলে তখন সেই শিশুটিকে আমরা বলবো আসলে সে অতিরিক্ত ওজন যুক্ত বাচ্চা অথবা মোটা বাচ্চা। আচ্ছা, তো অপুষ্টিতে ভুগছে এটি চেনার প্রাথমিক লক্ষণগুলো কি কি হতে পারে? এটা চেনার অনেকগুলো প্যারামিটার আছে। আমরা ক্লিনিক্যালি মানে মোটা দাগে মানে খালি চোখে একজন মা যদি বুঝতে চান, এভাবে আমি বলতে পারবো যে একটি স্বাভাবিক বাচ্চার তুলনায় যখন খেলাধুলা করে তার বাচ্চাটি ওই শিশুর সাথে, তখন সে খেয়াল করবেন তার উচ্চতা কম কিনা, অথবা তার ওজনে কম মনে হচ্ছে কিনা, অথবা শুকনা মনে হচ্ছে কিনা, অর্থাৎ হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে, খালি চোখে দেখাই যায়। যদি সেরকম মনে হয় তাহলে সেটি হবে আসলে অপুষ্টি। একই সাথে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় পায়ে পানি চলে আসে, দুই পায়ে পানি চলে আসছে, অথবা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন আছে, অনেকটা পোড়া দাগের চিহ্নর মতো দেখা যায়, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চুলের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই ধরনের লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে তখন আমরা বলে থাকি শিশুটি অপুষ্টিতে আক্রান্ত। আচ্ছা, তো এটা তো প্রথমে আমরা জেনে নিলাম যে লক্ষণগুলো কি কি ছিল। এরপর করণীয় আসলে কি, যদি আমরা জানতে পারি যে আসলে এই লক্ষণগুলো কোনো বাচ্চার মধ্যে প্রকাশ পাচ্ছে, এর পরবর্তী ধাপটা কি থাকবে? পরবর্তী ধাপটি হলো আসলে সচেতন হতে হবে এবং সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অথবা কমপক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স অথবা যে কোনো হেলথ সেন্টারে যোগাযোগ করতে হবে। এবং হেলথ সেন্টারে যাওয়ার পরে আসলে ডক্টর অথবা প্যারামেডিক্স অথবা স্বাস্থ্যকর্মীরা কি করে থাকেন, শিশুটির মাপঝোঁক করে থাকেন, অর্থাৎ ওজন নিয়ে থাকেন, তারপর উচ্চতাও নেওয়া হয়। নেওয়ার পরে একটা গ্রাফ আছে, সেই গ্রাফ অনুপাতে সে কোথায় অবস্থান করছে সেটি দেখা হয়। দেখার পরে আমরা সাধারণত সিদ্ধান্ত নেই শিশুটি আসলে অপুষ্টিতে আক্রান্ত নাকি স্বাভাবিক পুষ্টিতে আছে অথবা অতি পুষ্টিতে আছে, এটি আমরা নির্ধারণ করি। নির্ধারণ করার পরে ব্যবস্থাপনার দিকে আমরা মনোযোগ দিই। অর্থাৎ সেই যদি লক্ষণগুলো প্রকাশ পায় তারপরে হচ্ছে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, তারপর সেই পরামর্শ অনুযায়ী কিন্তু সেই শিশুর চিকিৎসাটা শুরু হবে। তবে প্রথমে জানতে হবে যে শিশু আসলে অপুষ্টিতে ভুগছে কিনা, পরবর্তী ধাপটা আসলে সেই অনুযায়ী হবে। এরপর একটু জানতে চাই যে গর্ভাবস্থায় যদি কোনো মা পুষ্টিহীনতায় ভুগেন, সেক্ষেত্রে কি শিশুর অপুষ্টির কারণ হতে পারে কিনা? অবশ্যই
এবং এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা বলে থাকি শিশুর সোনালী 1000 দিন, এবং 1000 দিনের মধ্যে গর্ভ অবস্থা অর্থাৎ গর্ভধারণ থেকে পুরো গর্ভ অবস্থা এটিও কাউন্ট করা হয়। এবং এই সময়ে মায়ের যে যত্ন অর্থাৎ মায়ের যে পুষ্টি এনশিওর করা সেটি খুবই ইম্পর্টেন্ট। তার মানে হলো গর্ভাবস্থায় মা যদি সঠিক পুষ্টি না পায় সেক্ষেত্রে তার গর্ভ শেষ হওয়ার পরে ডেলিভারি পরে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে সেটি একদম আমরা মনেই করতে পারি সে অপুষ্টি নিয়ে সে বাচ্চাটি জন্মগ্রহণ করবে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আরেকটা কথা যে শুধু কম খাবার খাওয়াই কি অপুষ্টির একমাত্র কারণ হতে পারে কিনা? না, সেটি না। আসলে খেতে হবে ব্যালেন্স ডায়েট আমরা বলি, সুষম খাবার, অর্থাৎ যে বয়সে যতটুকু খাওয়া দরকার এবং যে ধরনের খাবার খাওয়া দরকার, অর্থাৎ বৈচিত্র্য থাকতে হবে খাবারের মধ্যে। একঘেয়েমি খাবার, যেমন আমরা ভাত দিয়ে আলু ভর্তা খেলাম, মানে কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খেলাম, এটি তো আসলে সুষম খাবার অথবা পুষ্টিকর খাবার হলো না। অর্থাৎ ভ্যারাইটি খাবার খেতে হবে, পরিমাণে যতই কম হোক না কেন ভ্যারাইটি খাবার থাকলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার কাছে আমরা আরো জানবো যে শিশুর খাবারের তালিকাটা আসলে কেমন হওয়া উচিত বয়স ভেদে, কি কি খাবার আসলে আমরা তালিকায় যুক্ত করতে পারি শিশুর বয়স অনুযায়ী। তো একটু জানতে চাই, 6 মাসের বাচ্চা অথবা 6 মাস এখন হয়নি, তো প্রথম খাবারের সাথে যখন পরিচিত করি যে আমরা তখন সাধারণত ডাক্তাররা বলে থাকেন 6 মাস পর থেকে হচ্ছে তাকে সাধারণ যে খাবারগুলো রয়েছে, শক্ত খাবার যেগুলো রয়েছে সেগুলো দিবে। তো 6 মাসের বাচ্চার খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত? অনেক ধন্যবাদ। 6 মাস পার হওয়ার পরে আমরা বলে থাকি, অর্থাৎ 181তম দিন থেকে পারিবারিক বাড়তি খাবার দেওয়া শুরু করতে হবে। এবং সেটি কি ধরনের বা কি খাবার আমরা দিতে পারি। প্রথমেই আসলে শুরুর দিকে মানে 1 সপ্তাহ পর্যন্ত আমরা বলে থাকি একটি শিশু কখনোই আমরা যতটুকু খাবার খাওয়াতে বলি, অর্থাৎ আমাদের যে টার্গেট 1 পোয়া বাটির অর্ধেক বাটি সকালে অর্ধেক বাটি রাতে খাওয়া, সেটি খেতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে করণীয় কি, প্রথম 1 সপ্তাহ 2 থেকে 3 চামচ করে এই সেমি সলিড খাবার, অর্থাৎ আমরা যা খাই আমরা খাই কি ভাত, মাছ, গোশ এগুলো খাচ্ছি, এগুলোই চটকিয়ে শিশুকে দিতে হবে। খিচুড়ি, নরম করে খিচুড়ি দেওয়া যেতে পারে, তবে অবশ্যই মনে রাখতে হবে শিশুর খাবারের মধ্যে যেন প্রাণীজ খাবার থেকে কোনো খাবার থাকে, যেমন কলিজা, ডিম এগুলো দিতে হবে, অথবা মাছ কাটা বেছে মাছ দিতে হবে। এমনকি একেবারে মলা ঢেলা মাছ যেগুলো আমরা অনেক ছোট ছোট মাছ দেখে থাকি, সেগুলো একদম পাটায় পিষে বেটে এগুলো খাওয়ানো যেতে পারে। এগুলো অবশ্যই শিশুকে খাওয়াতে হবে। যখন শিশুকে এই ধরনের খাবার খাওয়ানো হয় তখন কিন্তু দেখা যায় অনেক বাচ্চা বমি করে দেয় প্রথম অবস্থায়। তখন কিন্তু মায়েরা একটু আতঙ্কিত হয়ে যায় যে বাচ্চাকে সলিড খাবার দিতে গিয়ে বাচ্চা বমি করে দিচ্ছে। তো আসলে এটা কি আতঙ্কের কারণ, নাকি খাবারের যে প্রক্রিয়াটা সেটা চালিয়ে যেতে হবে? আসলে এটি আতঙ্কের কোনো কারণ নাই। স্বাভাবিকভাবেই এতদিন শিশুটি কি খেত, শুধুমাত্র বুকের দুধ খেত। হঠাৎ করে যখন খাওয়ানো পারিবারিক খাবারে অভ্যস্ত করানো শুরু করা হলো, তখন সে স্বাভাবিকভাবে বমি করতেই পারে। তবে হ্যাঁ, হতাশ হলে হবে না, এই জন্য শুরু করতে হবে অল্প দিয়ে, এবং এমন খাবার সহজ পাচ্য খাবার, এক্ষেত্রে মানে নরম খাবার, সেই জন্য আমরা বলছি চটকানো খাবার দিয়ে শুরু করতে হবে, যাতে করে শিশুটি অভ্যস্ত হয় স্বাভাবিক খাবার। আস্তে আস্তে বাড়াতে হবে। এবং শুরুর দিকেই যদি একদম অনেক ফ্রাইড রাইস অথবা পোলাও, বিরিয়ানি আমরা খাওয়ানোর চেষ্টা করি, সেক্ষেত্রে অবশ্যই বমি করবে। এবং কখনোই খুবই ইম্পর্টেন্ট কথা হলো, কখনোই জোরাজুরি করা যাবে না খাবারের ব্যাপারে। খাবার নিয়ে জোরাজুরি করা যাবে না। আপনি যে কথাটা বলছিলেন যে ফ্রাইড রাইস বা তেল জাতীয় খাবারটা বেশি যুক্ত না করতে, তো আমরা শুনেছি অনেক সময় দেখা যায় 6 মাসের বাচ্চাকে অতিরিক্ত তেলযুক্ত খাবার বা লবণ এবং চিনি এই দুটো জিনিসই না দেওয়ার পরামর্শ অনেকে দিয়ে থাকেন। তো আসলে কি 6 মাসের বাচ্চাকে লবণ চিনি দেওয়া যাবে কি যাবে না? লবণ চিনি পরিমিত মাত্রায় দেওয়া যেতে পারে, তবে হ্যাঁ, চিনি বিশেষ করে আমি বলে থাকি চিনি কখনোই আসলে আমাদের জন্য, শুধু শিশুদের জন্য নয়, সকল মানুষের ক্ষেত্রেই পরিত্যাজ্য, এবং এটি অ্যাভয়েড করাই খুবই উত্তম। কারণ চিনি হলো কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কোথায় আর কার্বোহাইড্রেট পাচ্ছি? ভাতের মধ্যে পাচ্ছি, ইভেন অনেক কিছুর মধ্যে কার্বোহাইড্রেট আছে, ইভেন মাছ, গোশ এগুলোর মধ্যে, ফ্রুটসের মধ্যেও আছে। সুতরাং এক্সট্রা সুগার খাওয়ানোর তো দরকার নাই, চিনি দরকার নাই, সেজন্য চিনি অ্যাভয়েড করা উচিত। তবে যেহেতু স্বাদের একটা ইস্যু আছে, সেজন্য লবণ পরিমিত মাত্রায়, এবং আয়োডিনের একটা ইম্পর্টেন্ট রোল আছে বাচ্চাদের বাড়ার ক্ষেত্রে, সেজন্য আয়োডিনযুক্ত লবণ পরিমিত তরকারির মধ্যে মেশানো এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্সট্রা লবণ পারতপক্ষে না খাওয়ানোই উচিত।
আচ্ছা, আবার এক এক সময় দেখা যায় যে বাচ্চা যখন পরিমিত খাবার খাচ্ছে না, তখন হচ্ছে বাবা মায়েরা কিছু মাল্টিভিটামিন হচ্ছে শুরু করে দেন। মাল্টিভিটামিন সিরাপ পাওয়া যায়, আমরা জানি। তো এই ধরনের সিরাপটা খাওয়ানো কি উচিত ডক্টর রুচির যদি জন্য বিশেষ হ্যাঁ করে? ডক্টর যদি মনে করেন, একজন ডক্টর যদি মনে করেন, বিশেষ করে পেডিয়াট্রিশিয়ান অথবা পুষ্টিবিদ যদি মনে করেন যে হ্যাঁ শিশুটি আসলেই কোনো কারণেই, বিশেষ কোনো কারণে তার খাচ্ছে না বা তার অরুচিতে ভুগছে, তাহলে দেওয়া যেতেই পারে। যেটা রুচিবর্ধক আমরা মাল্টিভিটামিন অথবা বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমৃদ্ধ ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো দিলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। আচ্ছা, তো 6 মাস পর যদি পরিপূরক খাবারটা না দেওয়া হয়, তাহলে শিশুর কি কি ঝুঁকি থাকতে পারে? ঝুঁকি হলো আসলে আমরা বলি 6 মাস পর্যন্ত তো সম্পূর্ণ বুকের দুধটাই হলো সম্পূর্ণ পুষ্টি বাচ্চার খাবার মেট আপ করে, অর্থাৎ সুষম খাবার, মায়ের দুধ, এবং 6 মাস পর্যন্ত। তার 6 মাস যখনই পার হলো দেখা যাচ্ছে তখন বুকের দুধ কিন্তু সেই অতিরিক্ত ক্যালোরি যোগান দিতে পারে না, এবং প্রায় অর্ধেকের বেশি দেয়। তো বাকি অর্ধেকের যে একটু কম থাকে সেটি কিন্তু আর দিতে পারে না। ইভেন যখন 7 মাস থেকে আপনার এক বছর পর্যন্ত এই বয়সের মধ্যে চলে যায়, তখন দেখা যায় অর্ধেকের কম দিতে পারে মায়ের বুকের দুধ ক্যালোরি সাপ্লাই। সুতরাং অবশ্যই তার মানে পর্যায়ক্রমে ধীরে ধীরে এই বাড়তি খাবারটা দিয়ে সেই অতিরিক্ত ক্যালোরি চাহিদা পূরণ করতে হবে। সেই জন্যই মূলত আসলে পারিবারিক খাবার বাড়তি খাবার হিসেবে দিতে হবে। বাচ্চার যেহেতু হচ্ছে খাবারের চাহিদার পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই সেই খাবারগুলো আমাদের সময় মতো যোগ করতে হবে। Exactly. একটু জানতে চাই যে গ্রাম এবং শহরের শিশুদের অপুষ্টির যে আপনার ধরনটা, সেটা কি কোনো পার্থক্য আছে আপনাদের? মানে অনেকগুলো অবশ্যই অনেক আপনাদের পরিসংখ্যানে সার্ভে দেখা আছে, হ্যাঁ। অনেক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে কিছু ভেরিয়েশন পাওয়া যায়, বিশেষ করে অপুষ্টির ক্ষেত্রে। এবং আমি যদি বলে থাকি যেমন স্টান্টিং, খাটো বাচ্চা আমরা যে বলি, খাটো বাচ্চার হার কিন্তু গ্রামে একটু বেশি শহরের তুলনায়। তো এই কম বেশি যে একেবারে আকাশ পাতাল ডিফারেন্স সেরকম কিন্তু নয়, হয়তো 5% অথবা কোনো কোনো ক্ষেত্রে 2-3% ভ্যারি করে। একই ক্ষেত্রে ওয়েস্টিং আমরা যে বলছি, মানে শুকনো পাতলা বাচ্চার সংখ্যা, সেটি গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি। তবে এই ক্ষেত্রে কিছু কিছু এরিয়া আছে, যেমন আমাদের দেশে যে পকেট এরিয়া আমরা বলে থাকি, যেটা হলো হিল ট্র্যাক্টস অথবা কোস্টাল বেল্ট এরিয়া, সেই এলাকাতে কিন্তু যেগুলো গ্রাম অঞ্চল, আরও বেশি মাত্রায় অপুষ্টি বিরাজমান বাংলাদেশে। আসলে গ্রাম অঞ্চলে বা আপনি যেটা বলছিলেন যে হিল ট্র্যাক্সের মধ্যে কিন্তু অনেকগুলো অপুষ্টি বাচ্চার যে ধরনগুলো, সেটা কিছুটা ভিন্ন আপনারা দেখেছেন। তো সবাই যাতে সমান পুষ্টি পায়, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? স্বাস্থ্য অধিদপ্তরের যে পদক্ষেপগুলো, যদিও রিসেন্টলি এই প্রোগ্রামগুলো আপাতত বন্ধ আছে, তবে হয়তো ভবিষ্যতে আবার চালু করার সম্ভাবনা আছে। কারণ হলো যে জাতীয় পুষ্টি সেবা যে প্রোগ্রামটা এখন আপাতত বন্ধ আছে, তো এটার মাধ্যমে আসলে প্রত্যন্ত এরিয়া অর্থাৎ একেবারে রুট লেভেলেও কাজ করার সাধারণত করা হয়েছে, এবং আমি নিজেও করেছি। সেখানে সাধারণত আমরা অনেকগুলো সেন্টার, বিশেষ করে হেলথ কমপ্লেক্স বা স্যাটেলাইট ক্লিনিক লেভেলেও অথবা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এই পুষ্টি পরিমাপ করার জন্য যে যন্ত্রপাতি, সেগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং ওইখানে যখন একটা মা তার শিশুকে নিয়ে আসে, তখন এগুলো মাপঝোঁক করে সেখানেই পরামর্শ প্লাস ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন মনে করা হয় উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা আরও উপর লেভেলে রেফার করার বিধান রাখা হয়েছে। আচ্ছা, তো ঘরে বসে আসলে কম খরচে কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করা যায়, এই বিষয়ে একটু জানতে চাই। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঘরে বসে যেটি গুরুত্ব দিতে হবে, আসলে আমাদের জানতে হবে যে কোন খাবারে কি ধরনের পুষ্টিমান আছে, সেটি প্রাথমিকভাবে জেনে নিতে হবে, এবং কোন খাবারগুলো শিশুর জন্য খুবই উপযোগী বা পুষ্টিকর। আমরা অনেক খাবারই বলে থাকি যে বিদেশি খাবারের মধ্যে হয়তো পুষ্টিমান বেশি, তা কিন্তু নয়। আমাদের দেশীয় যে সমস্ত উপাদানগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা ঘরে বসে পুষ্টিকর খাবার তৈরি করতে পারি। যেমন মনে রাখতে হবে ডিম, যেমন ডিম একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, শুধু শিশুদের নয়, সকলের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। তো ডিম দিয়ে বিভিন্ন আইটেম, সরাসরি ডিম যদি শিশু নাও খেতে চায়, ডিমের কোনো আইটেম তৈরি করা যেতে পারে, পুডিং, এগুলো তৈরি করে দেওয়া যেতে পারে। তারপরে আমরা আসি দুধে। দুধ খুবই ইম্পর্টেন্ট, শিশুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি খাবার, এবং সেটি খাওয়ানোর অভ্যাস করতে হবে। অনেক শিশুই খেতে চান না। তো দুধের মধ্যে কি আছে? ক্যালসিয়াম, তার গ্রোথ অর্থাৎ হাড়ের গঠন, দাঁতের গঠন, এগুলো বৃদ্ধিতে সাহায্য করবে। সুতরাং অবশ্যই সেটি খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর আমি প্রথম থেকেই বলেছি যে ভ্যারাইটি খাবার দিয়ে খাবার তৈরি করার
চেষ্টা করতে হবে। প্রতিদিনের খাবারের মধ্যে মাছ, গোশ অথবা কলিজা এক টুকরা হলেও রাখার চেষ্টা করতে হবে। সেগুলো দিয়ে আমরা ভাতও যদি খাই সেটি খুবই কাজে দেবে। খিচুড়ি আমরা তৈরি করতে পারি। তবে মনে রাখতে হবে কোনো শিশু যদি একটু শুকিয়ে যায়, মানে অপুষ্টিতে আক্রান্ত থাকে মনে হয় মায়ের কাছে, তবে সেই শিশুর খাবার একটু যদি আলাদা করে সময় পান, আলাদা করে তৈরি করতে পারেন, যেমন একটু বেশি করে তেল দিতে হয় সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আবার লবণের পরিমাণ কম দিতে হয়, খুবই কম, না দিলে আরও ভালো, কিন্তু যেহেতু একেবারে না দিলে খাবে না, অল্প মাত্রায় লবণ ব্যবহার করবেন। ডাল 1 মুঠ দিলেন, 2 মুঠ চাল দিলেন, দিয়ে এবং অন্যান্য যে মৌসুমি শাকসবজি পাওয়া যায় সেগুলো মিশিয়ে দিলেন, এবং লাস্টে একটা ডিম ওর সাথে ঘেটে দিলেন। ঘেটে সুন্দর একটা সবজি মিশ্রিত খিচুড়ি তৈরি করলে দিয়ে বাচ্চাকে দেওয়া যেতে পারে, উন্নত মানের পুষ্টিকর একটা খাবার তৈরি হয়ে যায়। তো আপনি যেটা বলছিলেন যে বাচ্চাকে আসলে খাবারের জন্য কখনোই জোর করা যাবে না, বাট নিশ্চয়ই আপনি এই প্রশ্নগুলো অনেকবারই শুনেছেন যে বাচ্চা কোনো অবস্থাতেই খাবার খাচ্ছে না, শুধুমাত্র কিছু স্পেসিফিক খাবারটা বাচ্চা খায়, এরপর যে বাসার যে খাবারগুলো রয়েছে বা ভাত, ডাল, মাছ, মাংস বা সবজি, এগুলো কোনোভাবেই সে মুখে নেয় না, মুখে নিলেই বমি করে দেয়। সেক্ষেত্রে আসলে বাবা মা, অভিভাবকদের কি করণীয় রয়েছে? অভিভাবকদের যেটি করণীয় হয়তো পারিবারিকভাবেই কিন্তু এই অভ্যাসটা গড়ে তুলতে হবে একেবারে শুরু থেকে, অর্থাৎ 6 মাস যখনই পার হয়ে গেল, যে পারিবারিক খাবার অভ্যস্ত করতে হবে তখন থেকে বাইরের কোনো খাবার, ইভেন কোনো কৌটার দুধ আমরা অ্যালাউ করি না, এগুলো দেওয়া যাবে না। এবং বাইরের কোনো চিপস বা অন্য কোনো কিছুই, অর্থাৎ ফাস্টফুড, জাঙ্ক ফুড যেগুলো আমরা বলছি, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। সেগুলো দিলেই কিন্তু তার অভ্যাসটা কেটে যাবে এবং তার বাইরের খাবারের প্রতি আকর্ষণ, অর্থাৎ মুখের রুচি চলে যাবে। কারণ কি, ওই যে আমরা বলে থাকি যে কি এর মধ্যে খুবই টেস্টিং সল্ট থাকে। আর আপনি যদি চিপস বলেন, চিপসের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট থাকে। সেটি যখন একটা শিশু খায় তখন তার জিহ্বাতে যে টেস্ট বার্ডগুলো আছে আর স্বাদ গ্রন্থি, সেগুলো তখন ওইটা খুবই স্বাদ মনে হয়, এবং একই সাথে ওই টেস্ট বার্ডগুলো ভোঁতা হয়ে যায়। এক কথায় ভোঁতা হয়ে গেলে কি হবে, পারিবারিক খাবার তখন কিন্তু খেতে চাইবে না। সেটা অভ্যাস করাটা খুবই ইম্পর্টেন্ট, অভ্যাস করতে হবে এবং কখনোই জোরাজোরি করে করা যাবে না। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হলো, ইদানিং আমরা দেখেছেন বা আমরা দেখছি যে শিশুরা কি করে, ছোটোবেলা থেকেই বিভিন্ন ডিভাইসে আসক্ত, মানে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না। আমরা ছোটোবেলায় আমরা কিন্তু অনেক দৌড়াদৌড়ি, খেলাধুলা করতাম, এবং খেলার পরে মাঠ থেকে এসেই কিন্তু মাকে বলতাম আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও। তারপর আমি নিজেই চাচ্ছি শিশু হিসেবে, কিন্তু এই এখনকার বাচ্চারা কিন্তু তা করছে না, যার জন্য তাদের আর ক্ষুধা লাগে না, ইভেন পারিবারিক খাবারও আরও খেতে চায় না। এই বিষয়গুলো নজর রাখতে হবে। আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন যে আসলে এখনকার শিশুদেরকে আমরা কিন্তু মাঠে তেমন খেলতে দেখি না, এবং শিশুদের আরও যে অপুষ্টির কারণ, তার মধ্যে এটাও কিন্তু একটা কারণ যে বাচ্চাদেরকে আসলে খেলতে দিতে হবে। তাহলে দেখা যাবে যে বাচ্চার যে শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই ঠিকমতো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।